আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় ১৬তম শিক্ষক নিবন্ধনের গণিত অংশের প্রশ্নপত্র সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমরা ক্লাসটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এখনই শুরু করব ইনশাআল্লাহ। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হতে পারো নাই, অবশ্যই কমেন্ট করবা, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব এবং নিয়মিত তাহলে লাইভ ক্লাস করতে পারবা এবং তোমাদের জব রিলেটেড অঙ্ক, বাংলা, জিকে, ইংরেজির অংশ তোমরা খুব ভালোভাবে সমাধান করতে পারবা। আর যারা যুক্ত হয়েছো ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। একটু শেয়ার করে দিব, হ্যাঁ, আমরা যারা যুক্ত হয়েছি সবাই একটু শেয়ার করে দিব। সবাই একটু দ্রুত শেয়ার করে দিই। তোমাদের শেয়ার করা শেষ হলে আমরা এখনই শুরু করব ইনশাআল্লাহ। আজ আমরা কলেজ পর্যায়ে ১৬তম শিক্ষক নিবন্ধনের সকল প্রশ্ন সমাধান করব, মানে গণিতের অংশের যে অংশগুলো আছে বা প্রশ্নপত্র যেগুলো আছে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সবাই শুনতে পাচ্ছ তাই না? দেখো তো, একটু দ্রুত জানাও। ওকে, রিমা বলতেছো শুনতে পাচ্ছ। মিনহাজ, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও। আমরা দেখো তোমাদের ১৬তম কলেজ পর্যায়ের যে প্রশ্নপত্র আছে গণিতের অংশ আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নটি আছে, এত 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 এবং এত সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে। মানে এই যে চারটি অঙ্ক দেখতেছো বা সংখ্যা দেখতেছো, এই চারটি অংশের মাঝে কোন অংশের সর্বোচ্চ সংখ্যক উৎপাদক আছে? সর্বোচ্চ সংখ্যক উৎপাদক আছে আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে দেখো ৮৮ আছে। তো কিভাবে আমরা নির্ণয় করব? আমরা জানি যেই সংখ্যাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি ওই সংখ্যা এবং ১ দিয়ে অবশ্যই ভাগ যায়, তাহলে ওই অংশটা বাদ দাও। তো দেখো এই ৮৮ যেহেতু জোড়, তাহলে আমরা ২ দিয়ে এর ক্যালকুলেশন করতে পারবো। তাহলে ২ আর ৪৪, মানে ৪ দুগুণে ৮, ৪ দুগুণে ৮। এই অংশ যেহেতু জোড় ভাইয়া, তো দেখো এই অংশ কিন্তু আর অন্য সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা দিয়ে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। তো এই অংশ আমরা এভাবে সমাধান করতে গেলে তোমার একটু সময় লাগবে বেশি। মানে আমরা প্রথমে ২ দিয়ে ভাগ করব,
তারপরে 4 দিয়ে যায় কিনা, 6 দিয়ে যায় কিনা, এভাবে ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লাগে। তা আমরা এই অংশটি শর্টকাট নিয়মে করব। হ্যাঁ, শর্টকাট নিয়মে করলে তোমাদের দ্রুত সমাধান করতে পারবা। তা প্রথমে আছে 88। দেখো আমরা প্রথমে এভাবে ক্যালকুলেশন করব উৎপাদক বিশ্লেষণের। তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আবার দেখো 2 দিয়ে যাই, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। আবার দেখো 2 দিয়ে যাই, 1 1 কে 1, 1 1 কে 1। লক্ষ্য করো এখানে তোমার 2 2 2 11, তার মানে 4টি আমাদের অংশ পাইলাম। উৎপাদকে বিশ্লেষণ করে 88 কে 4টি পেয়েছি। ঠিক একই নিয়মে যদি আমরা 91 কে ক্যালকুলেশন করি, তো দেখো 91 কে আমাদের যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। 3 দিয়ে লক্ষ্য করো, 3 দিয়েও যায় না। খেয়াল করো 3 30 90 হয়, কিন্তু আছে 91, যায় না। জোড় সংখ্যা দিয়ে তো যাবেই না, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না। 7 দিয়ে খেয়াল করো, 7 13 কত হয়? 91। 7 13 91। তাহলে 91 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয়, 2টি পাওয়া যাচ্ছে, 7 আর 13। আর 88 কে ক্যালকুলেশন করলে দেখো 2 পাচ্ছি 3 বার আর 11, মোট 4টি উৎপাদক বিশ্লেষণ পাচ্ছি। এখন লক্ষ্য করো বাকি আছে 95। তাহলে দেখো আমরা জানি একক স্থানীয় অঙ্কে যদি 5 থাকে তাহলে ওই মানকে অবশ্যই 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 5 19 95। ওকে, এরপর আছে 99। তো আমরা 99 কেও ক্যালকুলেশন করব। দেখো 3 দিয়ে যাই, 3 তারিখে 9। ওকে, আবার দেখো 3 দিয়ে যাই, 3 11। তো লক্ষ্য করো এখানেও 2টা উৎপাদকে বিশ্লেষণ, এখানেও 2টা, এখানে আছে 3টা, এখানে 4টা। তাহলে সর্বোচ্চ পরিমাণ এখানে উৎপাদকে বিশ্লেষণ করা যায় বা উৎপাদক রয়েছে কয়টি? 88। দেখো তো সবাই ক্লিয়ার কিনা? দেখো ভাইয়া তোমরা সবাই ক্লিয়ার কিনা একটু দেখো তো। তোমরা একটু জানাও যে অংশটা ক্লিয়ার কিনা, একটু জানাও। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন করে দাও, বন্ধু যারা আছে বন্ধু বান্ধবী সবাইকে মেনশন করে দাও এবং এই অংশটি ক্লিয়ার কিনা। হ্যাঁ, মিনহাজ বলতেছো ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানাও ভাইয়া। দেখো প্রথম দিকে তোমাদের অঙ্ক শিখতে একটু সময় লাগুক, যখন শেখা হয়ে যাবে তখন খুব দ্রুত সমাধান করতে পারবা। মানে আমাদের একটা অঙ্ক করতে দেখো 2 মিনিট 3 মিনিট লাগে, সমস্যা নাই। তোমরা শিখবা, এখন শেখার পর দেখবা অনেক দ্রুত অনেক ফাস্ট সমাধান করতে পারছো। সবাই একটু কমেন্টে জানাবা। আরিফ বলতেছো ক্লিয়ার, ইয়াসমিন রিমা বলতেছো ক্লিয়ার। ওকে ভাইয়া, সবাই একটু কমেন্ট করবা। হ্যাঁ, একটু অ্যাক্টিভ হবা, তাহলে পড়াইতে ভালো লাগবে। এবার আসো 2 নম্বর অংশ। 2 নম্বর অংশ 2, পানি ভর্তি, এটা হবে একটি, বানান ভুল আছে ভাইয়া, একটি বালতির ওজন 12 কেজি। মানে পানি ভর্তি আছে, মনে করো একটা বালতি, এই টাইপের একটা বালতি টাইপের আছে মনে করে নাও, এই হ্যাঁ, এই বালতির আমাদের কি আছে বলতো ভাইয়া? পানি ভর্তি আছে। বালতির কি আছে? পানি ভর্তি আছে। তা বলা হয়েছে বালতি অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন 7 কেজি। তার মানে ছিল 12 কেজি সম্পূর্ণ পানি ছিল, মানে এখানে সম্পূর্ণ পানি আছে। আর 7 কেজি এটা অর্ধেক পানি আছে। তাহলে ভালো করে বোঝো, যদি আমরা এটা ক্যালকুলেশন করি 12 থেকে যদি 7 লেস করি, তার মানে এই অর্ধেক অংশের পানি, ভালো করে বোঝো, অর্ধেক অংশের পানি 5 কেজি। তাহলে অর্ধেক অংশের পানি যদি 5 কেজি হয়, তাহলে ফুল অংশের পানি 10 কেজি। মোট পানি ভর্তি ছিল 12 কেজি, কিন্তু আমরা লক্ষ্য করতেছি
অর্ধেক পানি যদি আমরা দেখো অর্ধেক পানি সহ বালতি ছিল 7 কেজি, তাহলে আমরা যদি এই 12 থেকে 7 বাদ দিই তাহলে শুধু অর্ধেক পানি 5 কেজি, তাহলে ফুল পানি 5 আর 5 10 কেজি। তাহলে সম্পূর্ণ পানি যদি 10 কেজি হয় আর বালতি সহ 12 কেজি, তার মানে বালতির ওজন 2 কেজি। দেখো তো ভাইয়া, লজিকে কাজ করতে হবে, লজিকে। মানে এই অঙ্ক যদি অঙ্কের মাধ্যমে সমাধান করতে হয় অনেক বেশি সময় লাগবে। তা আমরা তো এখন তোমাদের এমসিকিউ পদ্ধতি শেখাচ্ছি, যখন রিটেন শেখাবো তখন নয় আমরা বিস্তারিত শেখাবো। এখন শর্টকাট একটু বোঝার চেষ্টা করো যে 2 কেজি কিভাবে পেয়েছি। আবারও বলি আমি, আমাদের দেখো সম্পূর্ণ বালতি পানি সহ 12 কেজি, এটা অর্ধেক বালতি পানি সহ 7 কেজি। তাহলে আমি যদি 12 থেকে এই অর্ধেক বালতি সহ বাদ দিই তাহলে শুধু অর্ধেক বালতি পানি আছে 5 কেজি। তাহলে শুধু অর্ধেক বালতি যদি 5 কেজি পানি হয় তাহলে বাকি অর্ধেকে 5 কেজি, তাহলে মোট হয় 10 কেজি, মানে পানির ওজন হলো 10 কেজি। আর বালতি আর পানি ছিল 12 কেজি, তাহলে 12 কেজি থেকে 10 কেজি বাদ দাও, তাহলে 2 কেজি হচ্ছে বালতি। দেখো তো ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ, আরিফ বলেছো 2 কেজি, ঠিক আছে ভাইয়া, তোমার উত্তর ঠিক আছে। সবাই একটু জানাও, কষ্ট করে সবাই একটু জানাও, তোমরা সবাই একটু জানাও যে ক্লিয়ার কিনা। না বুঝলে আমাকে বলো, আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। মানে আমাদের বালতির ওজন যে 2 কেজি, এটা ক্লিয়ার কিনা একটু বলো। বালতির ওজন 2 কেজি, কেন 2 কেজি এটা ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, মিনহাজ বলতেছো ক্লিয়ার, ওকে। বাকিরা একটু কমেন্টে জানাও। ইয়াসমিন রিমা, ওকে ভাইয়া ক্লিয়ার বলতেছো। বাকিরা একটু জানাও। মানে টোটাল বালতি ছিল 12 কেজি আর হাফ বালতি পানি সহ ছিল 7 কেজি। তাহলে 12 থেকে 7 বাদ দিলি হাফ বালতি শুধু পানি হয় 5 কেজি। তাহলে ফুল বালতি পানি 5 আর 5 10 কেজি। তাহলে ফুল বালতি পানি 10 কেজি হলে টোটাল 12 কেজি থেকে বাদ দিলে বালতির ওজন পেয়ে যাচ্ছি 2 কেজি। সহজ কথা, একেবারে সহজ লজিক। আমি তোমাদেরকে ইসমাইল হোসেন সিরাজি, হ্যাঁ ক্লিয়ার, ওকে ভাইয়া ধন্যবাদ। ওকে, 3 নাম্বার, আমি 3 নাম্বার অঙ্কটি বোঝাবো। তার আগে তোমরা একটু জানাও কে কোথা থেকে যুক্ত হয়েছে, অর্থাৎ কোন জেলা থেকে বা উপজেলা থেকে যুক্ত হয়েছে, একটু কমেন্টে জানাও। তাহলে আমরা পরিচিতি লাভ করব সবার মাঝে, মানে আমরাও তোমাদেরকে চিনবো, তোমরাও আমাকে চিনবা, সবাই সবার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্টে জানিয়ে রাখবা, হ্যাঁ। লক্ষ্য করো, একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তোমরা তো জানো যে একটা বলেছে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তো তোমরা বর্গ মানে জানো চারিদিকে সমান, তাই না? 4টা বাহুই কি হবে? সমান হবে। তো এই ক্ষেত্রফল জানো তোমরা। এরপর বলা হয়েছে সরল রেখার 1/3 অংশের উপর, মানে একটি সরল রেখার উপর যদি বর্গ অঙ্কন করো, আর যদি এটা 1 অংশ সম্পূর্ণ, আর একটি বলা হয়েছে 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ, উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ। তাহলে ভালো করে বোঝো, এই যে কত অংশ খণ্ডন, এটা মনে রাখবে। 1/3 অংশ মানে একটি সরল রেখাকে 3 খণ্ড করা হয়েছে। যেই খণ্ড করবে, এটাকে সহজ ভাষায় বোঝাচ্ছি, যতগুলো খণ্ড হবে তাকে স্কোয়ার করে দিবা। মানে খণ্ড হয়েছে 3টি, জাস্ট এই মানকে স্কোয়ার করে দাও, তাহলে কত হবে? 9টি। তাহলে বলা হয়েছে অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ, তাহলে বলবা 9 গুণ। দেখো তো ক্লিয়ার কিনা? 9 গুণ ভাইয়া, 9 গুণ। ক্লিয়ার কিনা দেখো তো।
ওকে, ইয়াসমিন বরিশাল বিভাগ। ওকে, আরিফ বলেছো নওগাঁ। পল্টু, আচ্ছা মাগুরা থেকে। ঠিক আছে ভাইয়া, এই তো আমরা পরিচিত হয়ে যাবো ইনশাআল্লাহ। পপি টাঙ্গাইল থেকে। এই যে দু একদিন আমরা এভাবে পরিচয় হতে হতে সবার সাথে পরিচিতি লাভ করে যাব ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাস নিয়মিত হবে, এখন থেকে নিয়মিত হবে। তোমরা যদি অ্যাক্টিভ থাকো, আমরা এই যে কোশ্চেন সলভের পাশাপাশি একেবারে বেসিক থেকে এ টু জেড পর্যন্ত শেখাবো। গণিতের, তারপরে বাংলা, জিকে, ইংলিশ সবকিছু এ টু জেড পর্যন্ত আমরা বেসিক থেকে শেখাবো ইনশাআল্লাহ। মিনহাজ বলতেছো ময়মনসিংহ থেকে। ওকে ভাইয়া। মিডিয়া টাঙ্গাইল থেকে। ওকে ভাইয়া, ঠিক আছে। তো তোমরা এটা ক্লিয়ার কিনা, এই 3 নাম্বার ক্লিয়ার কিনা একটু জানাও তো। 3 নাম্বার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, আমরা এখন 4 নাম্বারে আসি। 4, আমি তোমাদের আবারও বলতেছি, চাকরি পরীক্ষায় কত দ্রুত এমসিকিউ করা যায় এর উপরেই কিন্তু তোমার চাকরি নির্ভর করবে। বেসিক সহই বুঝতে হবে, আমি তোমাদেরকে বেসিক সহই বুঝাবো, এবং কত ফাস্ট অঙ্ক সমাধান করা যায়। অঙ্কই তো দেরি হয়। বাংলা, জিকে যেটা পারবা একবারেই পারবা, না হলে পারবা না। ইংলিশের ক্ষেত্রেও তাই, একবারেই তোমরা বুঝতে পারবা যে কোনটা উত্তর। কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। তো এজন্য আমরা বেসিক সহকারে একটু ফাস্ট করা শিখবো, মানে অঙ্ক দেখলে যাতে বোঝা যায় এই নিয়মে, বা আমাদের মাথা কি বলা যায়, কাজে লাগাইতে হবে যে কোন পদ্ধতিতে অঙ্কটা সমাধান করলে একটু ফাস্ট উত্তর দেওয়া যাবে। মানে তোমাদেরকে ওইভাবেই কিন্তু প্রিপেয়ার্ড হতে হবে, বা ওইভাবেই কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি সকল ব্যবস্থা তোমাদের জন্য করব। তোমরা জাস্ট তোমাদের বন্ধুদেরকে আমাদের ক্লাসে মেনশন করবা, ইনভাইট করবা, এবং মনোযোগ সহকারে ক্লাস করবা। তোমরা অ্যাক্টিভ থাকো। এই যে অংশগুলো আমরা ক্লাস নিচ্ছি, এই অংশের উপরে তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার আধুনিক পদ্ধতি আছে, আমাদের ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে যেয়ে আমরা লিংক দিব, তোমরা পরীক্ষা দিবা। কে কত পেয়েছো ওই পরীক্ষার রেজাল্টও মানে তোমরা দেখতে পারবা। এবং পরীক্ষা শেষ হলে ওই অংশের উপরে আমরা আবার একটা সলভ ক্লাস নিব। আমার কথা বুঝেছো? মানে তোমাদের জন্য সকল কিছু আমি করব, তবে তোমরা অ্যাক্টিভ হও। ওকে ভাইয়া, এখন আমরা লক্ষ্য করতেছি যে 4 নম্বর অঙ্ক আমাদের সামনে এসেছে। খুব ভালো করে বুঝো। একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল। তোমরা জানো আয়তকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল আয়তকার বাগানের ক্ষেত্রফল। ওকে, তো দেখো এখানে 400 মিটার দেওয়া আছে ক্ষেত্রফল, আর প্রস্থ দেওয়া আছে 16। এই প্রস্থ দেওয়া আছে 16, আর ক্ষেত্রফল দেওয়া আছে 400। তাহলে দৈর্ঘ্য দেওয়া নাই, এই দৈর্ঘ্য দেওয়া নাই, এই দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে অতএব দৈর্ঘ্য সমান সমান আমরা কি বলতে পারি? দৈর্ঘ্য সমান এই 400-কে এই 16 দিয়ে ভাগ করতে হবে। আমি তোমাদের সংক্ষেপে ভাগ, গুণ, যোগ, বিয়োগ ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় এগুলো আমরা নিয়ম দিব, এগুলো শেখাবো। আমাদের এই পেজে শর্টকাট টেকনিক দেওয়া হবে, সবকিছুর শর্টকাট টেকনিক দেওয়া হবে ইনশাআল্লাহ। তো দেখো এটা আমরা ভাগ করি। 16 দুগুণী 32, 2 8 16, তার মানে হয় 80। 5 16 80, তার মানে 25। তাহলে দৈর্ঘ্য হলো 25। ভালো করে বোঝো, দৈর্ঘ্য 25 আর প্রস্থ 16। তাহলে আমি এখন এই অঙ্কের দৈর্ঘ্যও জানি, প্রস্থও জানি। এখন বলা হয়েছে বাগানের পরিসীমা। মনে রাখবা, আয়তকার ক্ষেত্রফল বা আয়তকার বাগানের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার সূত্র শেখো, মানে এই অংশের সূত্র শেখো। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ।
2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমাদের বোর্ড একটু সমস্যা, এই জন্য বানান মাঝামাঝি একটু ঝামেলা হয়। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য ছিল কত ভাইয়া? 25, আর প্রস্থ কত? 16। তাহলে দেখো 25 আর 16 যোগ করলে হয় 41। 41 এ 2 দিয়ে গুণ করো 82। দেখো তো 82 আছে কিনা। দেখো 4 নাম্বারের উত্তর 82। একটু কথা বলো, ক্লিয়ার কিনা? 4 নাম্বার উত্তর 82। একটু কথা বলো যে ক্লিয়ার কিনা তোমরা সবাই। সবাই একটু কথা বলো ভাইয়া, এটা 82 উত্তর, ক্লিয়ার কিনা? ওকে, আরিফ আগেই বলেছো 82 উত্তর। ওকে ভাইয়া, পপি ক্লিয়ার, রিমা ক্লিয়ার, ওকে, মিডিয়া ক্লিয়ার, মিনহাজ ক্লিয়ার। ওকে ভাইয়া, তোমরা সবাই শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকবা, যারা লাইভে যুক্ত হবা শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকবা। এই দেখো আমরা প্রতিদিন কিন্তু 25টা করে অঙ্ক শিখতেছি, কিন্তু অনেক বিষয়। তাহলে তোমরা নিজেকে কিন্তু ইমপ্রুভ করতে পারছো, বা নিজেকে যদি আগে থেকে পারো তাহলে ওইটা আবার নিজেকে ঝালিয়ে নিতে পারছো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ইয়াসমিন, রিমা ক্লিয়ার। ওকে ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরের অংশে যাব। পরের অংশে দেখো 5 নাম্বার। 5 কি বলতেছিল লক্ষ্য করো। 5, একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা, এই প্রতি হালি মানে কি, এক হালি কয়টা কলা? 4টি। তোমরা যেন এগুলো মনে রেখো, হ্যাঁ। এক হালি মানে 4টি, এক দর্জন মানে 12টি, এক জোড়া মানে 2টি। এখন বলতে পারো ভাই এগুলো তো সবাই জানে। জানে তো, কিন্তু অনেক আগে পড়াশোনা করেছো, ভুলে যাইতেই তো পারো। এগুলো আবার মনে রাখবা। এক জোড়া মানে 2টি, এক হালি মানে 4টি, এক দর্জন মানে 12টি। ওকে, তাহলে এখানে এক হালি, এখানে প্রতি হালি বলতে এক হালি, তাহলে প্রতি হালি কলার দাম 25 টাকা। মানে প্রশ্নকর্তা এখানে হালি বলে পরে আবার পিস বলে, তখন হয়ে যায় ঝামেলা। এজন্য তোমাকে অ্যান্সার করার সময় অবশ্যই সচেতন বা সজাগ থাকতে হবে। এখানে বলছে লক্ষ্য করো, ক্রয় করে প্রতি 2 হালি, তার মানে 2 হালি বিক্রয় করতেছে 56 টাকায়। তাহলে 2 হালি বিক্রয় করতেছে 56 টাকায়। তাহলে এক হালি দাম যদি 25 টাকা হয়, 2 হালি ক্রয়ের দাম 25 দুগুণে 50 টাকা। তার মানে আমার লাভ হচ্ছে 6 টাকা। লাভ কত? 6 টাকা। একে আবার শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো এই 6 টাকা লাভ হচ্ছে 50 টাকার পণ্যে। তাহলে 100 টাকায় লাভ কত বা কত পার্সেন্ট? 50 100 কাটা করলে 2, 6 দুগুণে 12%। দেখো তো উত্তর খ। উত্তর খ ক্লিয়ার কিনা দেখো তো ভাইয়া, সবাই দেখো তো এটা ক্লিয়ার কিনা, সবাই দেখো ক্লিয়ার কিনা। 5 নাম্বার ক্লিয়ার কিনা বলো। তোমরা উত্তর লেখার সময় কত নাম্বার উত্তর লিখতেছো এটা বলবা কিন্তু, বা কমেন্টে লিখে দিবা। তোমরা অবশ্যই কমেন্টে লিখে দিবা। আর শোনো, তোমরা যদি আগে থেকেই উত্তর জানো কমেন্ট করে ফেলবা, হ্যাঁ, কমেন্টে লিখে দিবা। যদি আগে থেকেই উত্তর জানো কমেন্টে লিখে দিবা। তোমরা যারা পরবর্তীতে যুক্ত হয়েছো, কোথা থেকে যুক্ত হয়েছো অবশ্যই জানাবা। ওকে, আরিফ বলতেছো ক্লিয়ার। ওকে ভাইয়া, সহজ অঙ্ক, কিন্তু সহজ, অনেক বেশি সহজ। এরপরে আসো 56। 6 নাম্বারে লক্ষ্য করো কি আছে, 5 পরে 6। 10% সরল মুনাফায়, কোন মুনাফা? সরল মুনাফা। 2000 টাকার 1 বছরের মুনাফা কত হবে?
2000 টাকা, এ দেখো 2000 টাকা। আর 10%, দেখো 10% মানে নিচে 100, নিচেই 100। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে থাকলো কত? 200 টাকা। এখন 1 বছর, 1 বছর হলে তার গুণ করার দরকার নাই, 2 বছর হলে গুণ করতাম, 3 বছর হলে গুণ করতাম। তাহলে আমার উত্তর হচ্ছে 200 টাকা। দেখো তো ভাইয়া, উত্তর 200 টাকা। সবাই দেখো, জানাও উত্তর 200 টাকা। সবাই জানাও ভাইয়া, উত্তর 200 টাকা। এই যারা আমাদের ওই গ্রুপে মডারেটর আছো, এই ক্লাস ওই গ্রুপে তোমরা শেয়ার করে দাও। যারা মডারেটর আছো অবশ্যই ওই গ্রুপে শেয়ার করে দাও। আর যারা এই গ্রুপে নাই তারা অবশ্যই যুক্ত হও। তোমরা যারা নিয়মিত অ্যাক্টিভ, তোমাদের মধ্য থেকে আমি মডারেটর নিয়োগ দিব। হ্যাঁ, তোমরা যারা মডারেটর হতে ইচ্ছুক, অ্যাক্টিভ ক্লাস করতেছো, আমাকে একটু জানাও, আমাকে মেসেঞ্জারে জানাও, আমি তোমাদেরকে ওই গ্রুপের মডারেটর দিয়ে দিব। আমি যেই ক্লাস শুরু করব তখন তোমরা ওই গ্রুপে শেয়ার করে দিবা, তাহলে ছেলে মেয়ে সবাই দেখতে পারবে। আমার কথা বুঝেছো? ওকে, যারা যারা মডারেটর হতে চাও আমার ইনবক্সে মেসেজ করে রাখো, আমার ইনবক্সে মেসেজ করে রাখো, ঠিক আছে? সবাই একটু মেসেজ করে রাখো ভাইয়া। ওকে, তাহলে এটা ক্লিয়ার? তোমরা পরের অংশ শুরু করি। ওকে, এই তো 200 ক্ষণিকের জীবন। ওকে 200, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। পরের অংশে আসি, 6 7। এখন খুব ভালো করে বোঝো, 3 cot a, cot তোমরা জানো, tan cot, sin cos, মনে আছে কিনা? sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, এই টাইপের। দেখো 3 cot a ইকুয়াল 4 হলে sin a এর মান কত? আমার সাইন এর মান নির্ণয় করতে বলা হয়েছে। খুব ভালো করে বোঝো তোমরা। এখানে দেখো লেখা আছে cot, cot a ইকুয়াল 4, এর আগে ছিল 3, এই 3 গুণ আছে, তাহলে আমরা অপর সাইডে কি লিখব? 4/3। দেখো তো, cot এর মান 4/3। তোমরা জানো tan মানে লম্ব বাই ভূমি। আবার বলো, tan মানে কি? tan মানে লম্ব বাই ভূমি। তাহলে cot এর উল্টো হয়, cot মানে তাহলে ভূমি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে দেখো এখানে ভূমি 4 আর লম্ব 3, লম্ব 3 আর ভূমি 4। তাহলে দেখো ভূমি 4 আর লম্ব 3, এটাকে বোঝো। ভূমি 4 আর লম্ব 3, এই অংশ আগে বোঝো তো ভাইয়া। ভূমি 4 আর লম্ব 3, এটা বুঝেছো সবাই? ওকে, তাহলে এই অংশের পর আমাদের, এই অংশের পর আমাদের লাগবে কিন্তু, ভালো করে বোঝো, সাইন এ। তোমরা জানো সাইন এ মানে লম্ব বাই অতিভুজ। আবার বলো কি? লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তো দেখো
লম্ব অলরেডি কত আছে দেখো, লম্ব আছে কত 3, এই যে লম্ব 3। তাহলে আমার অতিভুজ জানা নাই, তাহলে অতিভুজ আমাদের নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? অতিভুজ। তো মনে রাখবা অতিভুজের একটাই সূত্র, অতিভুজের একটি মাত্র সূত্র, রুট লম্ব আর ভূমি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তো দেখো লম্ব স্কয়ার আছে 3, তাহলে 3 স্কয়ার যোগ ভূমি স্কয়ার তার মানে 4 স্কয়ার। তাহলে দেখো কত হয়, 3 থেকে 9, 4 4 16, তো 16 আর 9 হয় 25। 25-এর যদি আমরা রুট করি তাহলে হয় প্লাস মাইনাস 5। এখানে তো মাইনাস মান নাই, তাহলে আমরা পজিটিভ মান 5 ধরি, তার মানে অতিভুজ আমার 5, তাহলে 3/5। দেখো তো 3/5 আমাদের গ নাম্বার উত্তর। লক্ষ্য করো সম্পূর্ণ উত্তরটি লক্ষ্য করো, দেখো তো সম্পূর্ণ উত্তরটি লক্ষ্য করো ক্লিয়ার কিনা। আমাদের প্রথমে কট, কট মানে যে ভূমি বাই লম্ব, এটা মনে রাখবা কেমনে, ট্যান থেকে। তোমরা জানো ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে উল্টো, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি 4 লম্ব 3, তাহলে এখন আমার সাইনে লাগবে কি লম্ব বাই অতিভুজ, তো লম্বর মান 3। এখন অতিভুজ তো জানা নাই, তাহলে অতিভুজ বের করে নিব। অতিভুজ মানে দুই বাহু স্কয়ার করতে হবে, মানে প্লাস করতে হবে, যে রুট মানে রুট হবা এক বাহু স্কয়ার প্লাস আরেক বাহু স্কয়ার, মানে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার বাংলা কথায়। তাহলে এই দেখো আমরা ক্যালকুলেশন করে 5 হলো, তাহলে 3/5 আমাদের, এই 3/5 খ গ দুইটাই দেওয়া কেন। যাই হোক অপশানে যেই মানটা থাকবে তোমরা ওই মানটি লিখবা। হ্যাঁ, তোমাদের অপশানে যেই মানটি থাকবে। এখন দেখো এখানে খ আছে গ আছে, একটা ভুল আছে, তার মানে যদি খ তে থাকে খ উত্তর হবে, গ তে থাকলে গ উত্তর হবে, মানে উত্তর হবে 3/5। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, তার মানে এখানে বি আর সি দুইটাই কিন্তু রাইট। এখন আমরা পরবর্তী অংশে যাই। 8 নাম্বার কোশ্চেন, খুব ফাস্ট। 8 নাম্বার হচ্ছে এত এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো মান আছে কত, 9p স্কয়ার 14p, এই দেখো এই মানটা আছে। তো এর সাথে কত যোগ করলে, খুব ভালো করে বোঝো, যে আমরা এই অংশ ক্যালকুলেশন করি, দেখো 3 3 9 আর পি ওভারঅল হোল স্কয়ার দেওয়া যায়। দেখো এই 3p হোল স্কয়ার মানে কিন্তু 9p স্কয়ার, তাহলে এটা এ কল্পনা করো, a স্কয়ার প্লাস সূত্রে 2a। এবার ভালো করে বোঝো, এমন একটি সংখ্যা বি ধরতে হবে যেন এই 14p হয়। আমার কথা বুঝেছো, 14p হয়। তাহলে দেখো এখানে 3 দুগুণী 6 আছে, অলরেডি 6p আছে, তাহলে এখানে কত ধরলে আমাদের 14 হবে, মানে ওই ক্যালকুলেশন এখানে আমরা কত দ্বারা গুণ করলে অবশ্যই কি আসবে, এই 14 আসবে। এটা মাথায় রেখে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো তো এখানে কত ধরলে আসে, আমাদের 3 দুগুণী 6 আছে, তাহলে আমরা এমন একটা মান নিব, ভালো করে বোঝো, সেটা আমরা এমন একটা মান ইনটু করব যেই মানটা ক্যালকুলেশন করলে 14 হবে। 3 দুগুণী 6, তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে ক্যালকুলেশন করি 3 হয়, এখানে 7। দেখো ভাইয়া আমরা যদি এটা এইভাবে করি, দেখো এই 3 আর 3 কেটে যাবে, 7 দুগুণী 14p মিলাতে পাচ্ছি। তো এরপর তাহলে আর একটি মান প্লাস করো, তাহলে এটা যদি 2ab হয় তাহলে এটা কি হবে, b স্কয়ার। তাহলে আমাদের দেখো বাড়তি, এটা কিন্তু দেখো যদি আমরা মনে মনে ক্যালকুলেশন করি, দেখো এই 3 কাটতে পাচ্ছি, 7 দুগুণী 14p মিলে যাচ্ছে, আবার এখানেও মিলে যাচ্ছে, কিন্তু বাড়তি লাগছে কোন অংশ, 7/3 হোল স্কয়ার। তার মানে এটা ক্যালকুলেশন করো, 7 7 49 আর 3 স্কয়ার করলে 9, দেখো 49 এর 9, এই দেখো ক। একটু বোঝার চেষ্টা করো, মানে আমাদের বাড়তি অংশ কি লাগতেছে। এছাড়া দেখো তুমি 14 মিলাইতে পারছো না, তার মানে 7/3 দিয়ে গুণ করলেই এই 14 মিলানো যাচ্ছে,
তাহলে এই 7/3 হোল স্কয়ারই হচ্ছে আমাদের বাড়তি মান। তাহলে 7 × 7 = 49 হয়, 3 × 3 = 9 হয়। তাহলে ক আমাদের সঠিক উত্তর। সবাই দেখো এই মানটা ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই একটু জানাও ভাইয়া ক্লিয়ার কিনা, 8 ক্লিয়ার কিনা বলো, 8 ক্লিয়ার কিনা। ওকে 8 ক্লিয়ার আছে, মিডিয়া বস ওকে ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানাও যে তোমাদের 8 ক্লিয়ার কিনা। ঠিক আছে, এখন 9 নম্বরে আসি। 9 খুব ভালো করে লক্ষ্য করো। 9 m-n এর মান দেওয়া আছে x আর mn এর মান দেওয়া আছে 6x। তাহলে m-n এর মান কত? এই ভুল আছে তো মনে হচ্ছে কোশ্চেন, কারণ এখানেও m-n, আমাদের পরবর্তীতেও m-n। এটা কি হতে পারে? তোমরাই বলো একটু, এটা কি হতে পারে? একটু জানাও তো সবাই। এখানে তো দেওয়াই আছে, তাহলে এই মানটা হতে পারে না, তাহলে এখানে ভুল আছে ভাইয়া। তাহলে এখানে আমাদের সঠিক হবে কি m³ n³। দেখো এটা ভুল আছে, আমাদের এই অংশ নির্ণয় করতে হবে। লক্ষ্য করো m³ - n³ মানে a³ b³ এর সূত্র কি ছিল? a - b হোল কিউব। একটু ফাস্ট, a - b হোল কিউব প্লাস 3ab a - b। দেখো তো আমরা সূত্র ঠিক লিখেছি কিনা? a - b হোল কিউব প্লাস 3ab a - b। তো বলো a - b এর মান ছিল x, তাহলে x³ প্লাস এ দেখো 3, mn এর মান দেওয়া আছে দেখো 6x। ওকে, এরপর মাইনাস mn এর মান দেওয়া আছে x, তাহলে ইনটু x। তো এই তিনটা গুণ আকারে আছে, তাহলে অংশ হলো x³ প্লাস 3 × 6 = 18 x আর x x স্কয়ার। তার মানে তোমার যদি এই চিহ্ন একটু সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা ইনটু দিতে পারো। হ্যাঁ ভাইয়া, ইনটু দিতে পারো, এখানে ইনটু দিলাম। দেখো 3 × 6 = 18 x আর x x স্কয়ার, তাহলে x³ তারপরে কত আছে দেখো 18x স্কয়ার। খুব ভালো করে বোঝো, 6x। ওকে, আর 3mn। ভালো করে দেখো এটা ক্লিয়ার কিনা। এখানেও একটু মনে হচ্ছে ঝামেলা আছে ভাইয়া। এখানে 6x স্কয়ার হবে, কোশ্চেন এটা ভুল করেছে, স্কয়ার হবে না, তো মিলাতে পারছে না। তো দেখো, তো 3 × 6 = 18 x স্কয়ার আর x, তাহলে হবে x³। ওখানে একটু ভুল ছিল, ঠিক করে নাও। দেখো এখানে x স্কয়ার হবে আর ওখানে কিউব হবে। তাহলে দেখো 18 আর এই একটি, তাহলে কত হয় 19x³। দেখো 19x³ আছে খ নম্বরে। দেখো তো ভাইয়া 19x³ আছে খ নম্বরে। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া, সবাই একটু জানাও ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার না হয় আর একবার বোঝায় দেখো, m³ - n³ এটা সূত্র, a³ - b³ এর সূত্র a - b হোল কিউব প্লাস 3ab এই দেখো m - n, মানে এই ফর্মুলা। এই ফর্মুলাটা কার ফর্মুলা? দেখো a³ - b³ এর ফর্মুলা। এই সূত্র কি ছিল? a - b হোল কিউব প্লাস 3ab a - b। এই দেখো এটা অরিজিনাল ফর্মুলা, এটা অরিজিনাল ফর্মুলা। হ্যাঁ, তো এখন আমাদের দেখো m - n এর মান আছে x, তো দেখো x³ প্লাস দেখো 3, mn এর মান আছে 6x স্কয়ার, 6x স্কয়ার ইনটু m - n এর মান ছিল x,
তাহলে এবার ক্যালকুলেশন করো, এক্স কিউব 3 6 18, এক্স স্কোয়ার আর এক্স, তাহলে এক্স কিউব, তাহলে মোট হয় 19 এক্স কিউব। দেখো এখন ক্লিয়ার কিনা দেখো ভাইয়া, এখন ক্লিয়ার কিনা দেখো। দেখো প্রশ্ন আমি ঠিক করে দিয়েছি, দিয়ে এখন ক্লিয়ার কিনা একটু দেখো তো। এখন সবাই ক্লিয়ার কিনা একটু জানাও সবাই। ওকে, পপি বলতেছো ক্লিয়ার, ওকে ভাইয়া ঠিক আছে। তাহলে আমরা পরের অংশে যাই। হ্যাঁ, আমরা পরের অংশটি দেখাই। পরের অংশ দেখাবো। ওকে ভাইয়া 10 নম্বর দেখো, 10 নম্বর। 10 নম্বর কি বলতেছে ভালো করে বোঝো। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, মানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, মানে এই যে অন্তত এই যে একটি কোণ সমকোণ হওয়া লাগবে, 90 ডিগ্রি হওয়া লাগবে। হ্যাঁ, বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত মনে রাখবা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ, ক্যালকুলেশন করবা। আবার বলো কি বলেছি, হাফ ইন্টু 2 বাহু। তো 2 বাহু এখানে কি কি আছে বলো তো ভাইয়া, একটি আছে 6 আর একটি আছে 4, তাই তো? ভালো করে লক্ষ্য করো ভাইয়া, আমাদের একটি সমকোণী ত্রিভুজের মান কি দেওয়া আছে, কথা বলো। এখানে তো মনে হচ্ছে ঝামেলা আছে ভাইয়া, একটা বাংলা একটা ইংলিশে লিখে ফেলেছে ভাইয়া। ওটা যদি 6 হয় এটা 8 হবে না, তো উত্তর মিলতেছে না। একটু ভুল আছে, ঠিক করে নিও। হ্যাঁ, একটু ভুলের জন্য আমাদের একবারে বোঝাইতে ঝামেলা হচ্ছে। 8, তো উত্তর দেখো 12 ছিল না। এখন কাটাকাটি করো, 2 আর 6 কাটলে হয় 3, 3 8 কত হয় 24। তাহলে উত্তর কত হবে, ক। উত্তর হবে ক। মানে এটা বাংলা ইংলিশ ভেজাল করে লিখে ফেলেছে, ওটা যদি 6 হয় এটা 8 হবে। হ্যাঁ, এর এখানে 4 লিখেছিল, এই জন্য উত্তর মিলতেছিল না। কারণ আমাদের উত্তর অবশ্যই মিলবে, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে হাফ ইন্টু 2 বাহু, হাফ ইন্টু 2 বাহু। তাহলে দেখো 1 বাহু 6 আর 1 বাহু 8, এখানে কোশ্চেন একটু ভুল আছে, এই কোশ্চেন উঠানো একটু ভুল আছে। হ্যাঁ ভাইয়া, কথা ক্লিয়ার? 24 হবে, এই তো তোমরা পেরেছো। তাহলে এর পরের অংশে যাই আমরা। 11 নম্বর, একটু ফাস্ট, আরো ফাস্ট। 11, এম বি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু, সমবাহু মানে যেই ত্রিভুজের বাহু দুইটা সমান, উহার এ বি ও এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয়ের সমষ্টি কত। খুব ভালো কথা, সমবাহু বা সমদ্বিবাহু, এই যে সমদ্বিবাহু, ভালো করে বোঝো। এই অংশের আমাদের সমদ্বিবাহু হলে এই মান এই মান এই মান সব 60 ডিগ্রি হয়। আবার বলো কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। তাহলে বর্ধিত করলে ডাবল হয়, তার মানে এই অংশ হবে 120 আর এই অংশ হবে 120। তাহলে এই দুটো যোগ করে দাও তো ভাইয়া, 120 আর 120, তাহলে 240 ডিগ্রি। দেখো 240 ডিগ্রি, খুব ভালো করে লক্ষ্য করো, 240 ডিগ্রি মানে ডাবল হবে, ডাবল। সবাই একটু লক্ষ্য করো ভাইয়া। সবাই এ পর্যন্ত ক্লিয়ার?
ওকে, তোমরা ক্লিয়ার বলতেছো। আমরা 12 নম্বরে আসি, একটু ফাস্ট, আরো একটু ফাস্ট। 12 নম্বর বলে দেখো, এত এত এবং এত বীজগাণিতিক রাশির গসাগু কত? গসাগু মানে আমাদের যেই উৎপাদকের মধ্যে মিল থাকবে ওইগুলো নিব। তাহলে ভালো করে বোঝো, এখানে দেখো আমরা যেটা উৎপাদক করি x² - 3x। তো দেখো এখানে তো আমরা x কমন নেই, তাহলে কি থাকে x - 3। তা ভালো করে বোঝো, আমাদের গসাগু করার সময় একটু ছাড় আছে। এই x এর মাঝে একটাই উত্তর আছে? নাই। x - 3 এর মাঝে উত্তর আছে? আছে। তো দেখো এখানে তো 1 বা উত্তর নাই এমন কোনো কিছু তো নাই, তার মানে বাকি দুইটা না করেও দেখো আমরা উত্তর বের করতে পেরেছি x - 3। মানে গসাগুর ক্ষেত্রে ছাড় আছে, প্রথমটা করলেই উত্তর বুঝতে পারবা যে কোনটা উত্তর আছে। যদি না বুঝতে পারো তাহলে পরের অংশ আবার করবা, এটা সহজ পদ্ধতি। তবে এই অংশ আমরা করে দিব। দেখো x² - 9, x² - 9 এর ভাঙাইলে 3², তাহলে a² - b সূত্র কি a + b a - b। দেখো এই x - 3 x - 3 মিল আছে, এই জন্যই তো উত্তর গ হয়েছে। এখন বলতে পারো যে ভাইয়া পরেরটাও করিয়ে দেন, ওটাও করে দেওয়া যাচ্ছে। লক্ষ্য করো x² - 4x + 3, তাহলে 3 কে যদি ভাঙাও 3 1 কে 3, তাহলে 3x - x + 3। তো লক্ষ্য করো এখানে x কমন নেওয়া যায়, x - 3, এখানে মাইনাস কমন নেওয়া যায়, তাহলে 1, তাহলে x - 3, তাহলে উত্তর কি হয় x - 3 আর x - 1। তাহলে আমরা জানি যে গসাগু করার সময় এই মিল। তো দেখো সব জায়গা থেকে x - 3 নিয়ে তাই উত্তর হয়েছে। কথা ক্লিয়ার কিনা দেখো তো ভাইয়া, কথা ক্লিয়ার কিনা একটু জানাও তো। তোমরা কথা ক্লিয়ার কিনা একটু জানাও, ফাস্ট, একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও। সবাই একটু জানাও ভাইয়া, একটু ফাস্ট জানাও সবাই। সবাই ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? একটু দ্রুত জানাও না ভাই, একটু দ্রুত জানাও, দ্রুত। ওকে ভাইয়া, তাহলে আমরা পরের অংশে যাই। তাহলে আমরা পরের অংশে যাই। ওকে, দেখো এই যে 13 নম্বর, 13 বলা হয়েছে। দেখো এখানে ax এর মান b, b = c এবং a হয়, তবে xy এর মান কত হবে? না, এখানে ভুল আছে ভাইয়া, তথ্য এখানে তথ্যগত ভুল আছে, তথ্যগত ভুল আছে, তথ্যগত ভুল আছে, এটা ঠিক করে নিতে হবে। ax = b, আর আমি একটু দেখে নিই, আমাদের পিডিএফ আছে ওখানে ভুল আছে, দেখে নিই। এখানে হবে ভাইয়া by, by = c আর একটি মান, তাই তো cz = a, এটা হবে cz = a হয়, তাহলে আমাদের xyz এর মান কত? দেখো ঠিক করে নাও, একটু ভুল আছে। ax = b,
বি ওয়াই ইকুয়াল সি এবং সি জেড ইকুয়াল এ হয়, তবে এক্স ওয়াই জেড এর মান কত? তো এই টাইপের অঙ্ক আমরা সমাধান করার সময় খুব ভালো করে ভেবেচিন্তে দেখো আমরা লিখব এ এক্স ইকুয়াল দেওয়া আছে বি, ওকে ফাইন। এখন এই যে বি ওয়াই ইকুয়াল সি আছে, খুব ভালো করে বুঝবা কিন্তু। আবার দেখো এর মান কিন্তু আছে সি জেড, তাহলে এই টাইপের অঙ্ক আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করতে হলে এ এর পরিবর্তে আমি এখন সি জেড লিখবো। দেখো এ এর পরিবর্তে দেখো আমরা সি জেড লিখবো, সি জেড। আর উপরে অলরেডি কিন্তু এক্স ছিল, লিখলাম ইকুয়াল এখানে বি থাকলো, সমস্যা না। এবার দেখো এই সি এর অংশ ছিল আবার বি ওয়াই, তো দেখো আমি এই সি এর পরিবর্তে বি ওয়াই লিখবো, আর উপরে ছিল জেড এক্স ইকুয়াল এখানে বি। এখন আমরা সাজিয়ে লিখবো এই মানটা, বি এর উপরে সাজায়ে লেখো এক্স ওয়াই জেড, আর এদিকে বি এর উপরে কোনো কিছু না থাকলে থাকে ওয়ান, তাহলে এই সাইডের বি এই সাইডের বি বাদ, তাহলে কি থাকলো এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান। দেখো তো ভাইয়া, দেখো তো ক্লিয়ার কিনা, সবাই দেখো ক্লিয়ার কিনা, সবাই দেখো ক্লিয়ার কিনা। সবাই দেখো ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার ভাইয়া, তোমরা ক্লিয়ার? হ্যাঁ, আমরা প্রথমে বিগত সালের প্রশ্নগুলোই সমাধান করতেছি। হ্যাঁ, এগুলো সব বিগত সালের প্রশ্নগুলো আমরা সমাধান করে দিচ্ছি। ওকে, এবার আসো এই যে আরো একটি মজার অঙ্ক। দেখো লেখা আছে log 10x ইকুয়াল টু হলে x এর মান কত হবে? খুব ভালো করে বোঝো, আমরা এই অংশটি লক্ষ্য করি। log 10x ইকুয়াল টু, আমি আগামীকাল অবশ্যই ক্লাস নেওয়ার আগে আমরা ইয়ে করে নিব, অর্থাৎ তোমাদের কোশ্চেনে কোনো ভুল আছে কিনা আগেই সংশোধন করে নিব, তাহলে আর ঝামেলা হবে না। তো দেখো এই টাইপে যদি এক্স এর মান বের করতে বলে, খুব ভালো করে বোঝো ভাইয়া, সহজ উপায়, একেবারে সহজ উপায়, এই লগ কে আউট করতে হলে এই 10 এর উপরে এই 2 চলে আসে, আর এই এক্সটা ইকুয়ালের পাশে চলে যায়। সহজ কথা মনে রাখো, এই লগ আউট করতে হলে এই ইকুয়ালের পাশের 2 এই বেজের উপরে আসে, আর এই পাওয়ার অংশটা ইকুয়ালের পাশে চলে যায়। তো ভালো করে বোঝো, এখানে আমাদের ক্যালকুলেশন যদি করি তাহলে 10 কে কত হয়, এখানে 100 হয়। কত হয় ভাইয়া? 100 হয়। তাহলে এখানে 100 উত্তর, তাহলে এক্স এর মান হবে 100। কিন্তু দেখো এখানে 100 উত্তর নাই, তার মানে এখানে কোশ্চেন ভুল আছে। তাহলে কোশ্চেনটা কেমন হওয়া উচিত ছিল আমি বুঝাই, ওইটাও বুঝাই। 10x ইকুয়াল 2 এর জায়গায় শুধু -2 হবে। আবার বলো, 2 এর জায়গায় শুধু কি হবে? -2। তাহলে আমরা এই উত্তর আনতে পারবো। কোশ্চেনে ভুল আছে, অনেক ভুল করেছে, আমি ঠিক করে দিব আগামী দিন ইনশাআল্লাহ। দেখো 10 আছে না, এখানে -2 এর পরিবর্তে এখানে দেখো এভাবে লিখবা, আর এই এক্সটা চলে গেল। তাহলে মাইনাস আকারে থাকা মানে কি? এটা 1/10⁻²। এক্স, তাহলে বলো এই 10 মানে কত? 100। 10 কে 100 হয়, তাহলে 1 এর যদি 100 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 0.01। তাহলে দেখো 0.01 মানেই ক।
তাহলে আমাদের 14 নম্বরে উত্তর ক। দেখো তো ভাইয়া, 14 নম্বর উত্তর ক। সবাই একটু কথা বলো, একটু ফাস্ট কথা বলো। এরপরে আসি আমরা পরের অংশ সমাধান করি। 15, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল আমার দেওয়া আছে 264 বর্গ মিটার এবং ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? আচ্ছা, তোমরা জানো ত্রিভুজ আকৃতি ক্যালকুলেশন করলে আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আবার বলো, কি জানো? ভূমি গুণ উচ্চতা। এর মান ক্ষেত্রফল দেওয়া আছে 264। এখন আমাদের এক্ষেত্রে ভূমি দেওয়া আছে 22, দেখো 22। তাহলে এই উচ্চতা আমরা নির্ণয় করব, উচ্চতা নির্ণয় করব কত? 264। ভালো করে বোঝো, এটা কাটাকাটি করলে কত হয়? 11। তাহলে 11 এখানে গুণ আকারে আছে, অপর সাইডে গেলে ভাগ। তাহলে উচ্চতা ইকুয়াল কত হবে? এই 264 কে 11 দিয়ে ভাগ। কত দিয়ে ভাগ? আবার বলো, 11 দিয়ে ভাগ। তাহলে ভালো করে বোঝো, 26 যদি 11 দিয়ে ভাগ করো, 11 দুগুণী 22। ওকে ফাইন। তাহলে থাকে 4 আর 4 44। তাহলে 11 দিয়ে 44 এর ভাগ করলে 4 4 মানে 4 11 44, তাহলে 24। তাহলে উত্তর আমাদের এখানে 24 মিটার হবে। উত্তর আমাদের 24 মিটার হবে। দেখো তো ভাইয়া, উত্তর আমাদের 24 মিটার হবে। ভালো করে দেখো। সবাই একটু ফাস্ট দেখো ভাইয়া, ফাস্ট। সবাই ক্লিয়ার? ওকে, একটু দ্রুত জানাবা ভাইয়া, তোমরা সবাই কমেন্ট একটু জানাবা, আমি ক্লাস বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এবার আসো পরের অঙ্ক। পরের অঙ্ক এই যে 16, এক্স মাইনাস 1/x ইকুয়াল 52 হলে, 52 হলে তো দেখো এখানে 52 থেকে উত্তরই কম, তবে এটা ভুল আছে। 5 হবে। কত হবে? আবার বলো ভাইয়া। 5 হলে এত এর মান কত? তো তোমরা সূত্র কি জানো? দেখো, a প্লাস বি হোল স্কয়ার। এর ফর্মুলা কি জানো? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস, যেহেতু মাইনাস হচ্ছে তাহলে আমাদের পরের অংশে প্লাস হবে, 4ab। তাহলে এক্স এক্স কেটে যাবে। এর মান কত ছিল? 5। তাহলে 5 এর যদি স্কয়ার করো 25, আর এখানে আছে 4, তাহলে 25 আর 4 যোগ করো 29 হবে। 29। দেখো তো ভাইয়া, উত্তর 29। ক্লিয়ার কিনা? উত্তর 29 ক্লিয়ার কিনা? একটু ফাস্ট। উত্তর হবে 29। ক্লিয়ার কিনা? একটু ফাস্ট। সবাই একটু ফাস্ট জানাও, ফাস্ট। ওকে ভাইয়া, ফাইন। এরপরের অংশে যাই আমরা। 17, 17, এত 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 বীজগাণিতিক রাশিগুলোর গসাগু ছিল আগের অঙ্কে, আর এই অঙ্কে চেয়েছে লসাগু। তোমরা জানো লসাগু সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান সব নিতে হয়। তাহলে দেখো, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এখানে দুইটা উত্তর পাইলাম। এবার দেখো, আরেকটা ছিল এক্স স্কোয়ার প্লাস 4x, 4x প্লাস 4। ওকে ফাইন। তাহলে এই অংশের আমার ক্যালকুলেশন দেখো, 4 যদি ক্যালকুলেশন করো 4 কে 4 হয়, তাহলে এখানে সূত্র কি হয়? x হোল স্কয়ার সূত্রে 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এর সূত্র কি হলো? a প্লাস বি হোল স্কয়ার। আরো একটা মান পেলাম। তাহলে আমাদের উত্তর হবে, দেখো x প্লাস 2 হোল স্কয়ার কোথায় আছে? এই দেখো, মানে একটু টেকনিক অবলম্বন করবা, কারণ x প্লাস 2 হোল স্কয়ার তো উত্তর হবেই। তাহলে দেখো, হোল স্কয়ার x প্লাস 2 কোথাও নাই, শুধু ক তে আছে। তাহলে চোখ কান বুঝে ক মেরে আইবা।
কথা ক্লিয়ার? ক উত্তর হবে, এটা ক্লিয়ার কিনা একটু জানাও তো সবাই। আচ্ছা, এস কে জায়ান বলো, কোশ্চেন বলো। জায়ান সাহেব কোশ্চেন বলো দেখি। এই যারা লাইভে আছো ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া, একটু ফাস্ট জানাও। এরপরে আসি আমরা 18 নম্বর অঙ্ক। 18 18 18 বলছে এত ইকুয়াল 3 হলে এত এর মান কত? খুবই সহজ। কিভাবে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল 3। এটা ক্যালকুলেশন করো তোমরা, এই অংশতে ক্যালকুলেশন করো। এ প্লাস বি, মানে এই স্কয়ার সূত্র করতেছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 3। দেখো এই এক্স কেটে যায়, তাহলে থাকে কি এক্স প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল এই 3 মাইনাস 2j প্লাস হবে অর্থাৎ 5 হবে ভাইয়া। তাহলে x প্লাস 1/x ইকুয়াল √5। তাহলে ভালো করে বোঝো, আমরা x প্লাস 1/x এর মান এখান থেকে সমাধান করেছি। এখন আমরা ক্যালকুলেশন করব x6 প্লাস 1/x³। এটা ভাগ করে দাও, x6 x³ 1/x³ 6 থেকে 3 বাদ দিলে x³ প্লাস 1/x³ এর ফর্মুলা কি জানতা বলো তো? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। দেখো এই এক্স কেটে যায়, মান ছিল 5, তাহলে √5 এর উপরে 3 মাইনাস 3, এখানে ছিল √5। তা ভালো করে বোঝো, এই 5 আছে 3 বার, তার মানে তোমরা জানো দুইটা √5 মিলায়ে একটি আস্ত 5 আর একটা √5, তাহলে 3√5। তাহলে বিয়োগ করলে হয় 2√5। তোমরা যখন অঙ্ক আরো শিখে যাবা আমরা শর্টকাট করে দিব এই উত্তর, হ্যাঁ শর্টকাটে শিখাই দিব। তাহলে দেখো গ নাম্বার উত্তর 2√5। দেখো তো ক্লিয়ার কিনা সবাই, কথা বলো। হ্যাঁ জায়ান বলো ভাইয়া, কি বলতেছে বলো তুমি। ভূমিকম্প কই? ভূমিকম্প দেখতেছি না তো আমি। এই তোমরা দেখো সবাই ক্লিয়ার কিনা ভাইয়া, ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, এরপরের উত্তরে যাই আমরা তাহলে। খুব ভালো করে বোঝো, ক খ দেওয়া আছে, দেখো ক = খ 4:7। এবার দেখো খ = গ, খ = গ দেওয়া আছে 10:7। তা ভালো করে বোঝো, এখানে খ হচ্ছে 7 আর এখানে খ হচ্ছে 10। তাহলে এই জাতীয় ক্যালকুলেশন করতে হলে তাহলে বিপরীত মান দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে খ আছে 10, তাহলে 10 দিয়ে গুণ করো, তাহলে 4×10 40 আর 7×10 70। এবার বলো এখানে খ এর মান কত ছিল? 7। এই 7 দিয়ে এই দুইজনকে গুণ করো, 7×10 70 আর 7×7 49। এবার এটা সাজায় লেখো, প্রথমে 40, দেখো এই 70 আর এই 70 মিলেছে, তাহলে এখানে আর থাকলো কে? 49। তাহলে উত্তর দেখো 40 70 49, 40 70 49 খ 40 70 49। দেখো তো ক্লিয়ার কিনা, এই দেখো তো ক্লিয়ার কিনা সবাই, একটু দেখো ক্লিয়ার কিনা, একটু ফাস্ট।
একটু ফাস্ট। ওকে, এবার আসো 20। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 20, একটি গাড়ির চাকার পরিধি, খুব ভালো করে বোঝো, 5 মিটার। একটা গাড়ির চাকার পরিধি 5। যত পরিধি ওই পরিধি দিয়ে ভাগ করলেই কতবার চাকা ঘুরবে পাওয়া যাবে। তো দেখো 1 কিলোমিটার, তোমরা জানো 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, আরো আছে বাড়তি 500 মিটার, তাহলে মোট মিটার কত? 1500 মিটার। তাহলে বলা হয়েছে পথ জেদে চাকাটি কতবার ঘুরবে। তাহলে এই 1500-কে এই 5 দিয়ে ভাগ করো, 3 × 5 = 15, তাহলে 300 বার ঘুরবে। কতবার ঘুরবে? 300। তাহলে দেখো আমাদের 20-এর গ উত্তর, 20-এর গ উত্তর, 20-এর গ, সবাই একটু লক্ষ্য করো ভাইয়া, 20-এর গ উত্তর, সবাই লক্ষ্য করো, 20-এর গ উত্তর। ওকে ফাইন। এরপর আসো 21। এখন আমরা 21 সমাধান করব। এই তোমরা সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা? এখন বলা হয়েছে একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। তোমরা জানো বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। আবার বলো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এই আর এর মান একক, মানে 1 বলেছে, 1, তাহলে পাই এই যে 1 এর স্কয়ার, তার মানে 1 স্কয়ার মানে 1, তাহলে শুধু পাই উত্তর। দেখো তো পাই, এই গ নম্বর উত্তর, গ নম্বর উত্তর। দেখো ক্লিয়ার কিনা, সবাই লক্ষ্য করো, গ নম্বর উত্তর ক্লিয়ার কিনা সবাই? গ নম্বর উত্তর ক্লিয়ার কিনা? ওকে ফাইন। এখন 22। 22 বলা হয়েছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। দেখো একটা বৃত্ত অঙ্কন করেছি, দেখো যখন এই যে এইভাবে মিলিত হয়, তাহলে এই যে কোণ, তাহলে এই যে কোণ, এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড়। 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, এই কোণকে আমরা বলি সূক্ষ্ম কোণ। আবার বলো কি কোণ বলি? এটাকে বলা হয় অধিচাপ। এই দেখো এই দুইটা মিলিত হয়ে যে চাপ, এই চাপকে বলে অধিচাপ। এই যে কোণ, এই কোণটাকে বলা হচ্ছে সূক্ষ্ম কোণ। মানে 0 থেকে বড়, 90 থেকে ছোট, 0 থেকে বড়, 90 থেকে ছোট, এটা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, সবাই ক্লিয়ার? এটা কি কোণ? আবার বলো, সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। ওকে, এরপর আসো 23। 23 23 রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। বয়সের গড় কত ভাইয়া? 35। তাহলে আমরা লিখি, আমরা এই সাইডে লিখি, সমস্যা না। রহিম প্লাস করিম ইকুয়াল 35। রহিম আর হামজা, দেখো রহিম প্লাস হামজা ইকুয়াল 20। যদি আমরা এখন মাইনাস করি ভাইয়া, মাইনাস মাইনাস, রহিম রহিম কেটে গেল, তাহলে করিম করিম মাইনাস হামজা হামজা। 35 থেকে 20 বাদ দাও, 15। এখন বলা হয়েছে হামজার বয়স যদি 11 বছর হয়, এই হামজার বয়স 11, এটা মাইনাস ছিল, মাইনাস ছিল 15, তাহলে মাইনাস ও দেখে গেলে কি হবে? প্লাস। তাহলে 15 যোগ 11, তাহলে মোট হবে 26 বছর। তাহলে করিমের বয়স 26, বিয়োগ ফল কি ভুল হলো না? তো 20। তাহলে উত্তর ভুল আছে, না হলে আমাদের ক্যালকুলেশন দেখতে হবে যে কোথাও সমস্যা আছে কিনা ভাইয়া। ও একটু ঝামেলা হয়ে গেছে ভাইয়া, আমরা তো একটা জিনিস গড় বয়স লেখা ছিল, তাহলে তো এই জায়গায় আমাদের মেন ভুলটা হয়েছে। একটু ওয়েট করো ভাইয়া, আমি সংশোধন করে দিচ্ছি। এদের গড় বয়স ছিল 35,
তাহলে ভালো করে বোঝো, দুইজনের বয়স, রহিম আর করিমের গড় বয়স 35, তাহলে মোট বয়স হবে 35 দুগুণে 70। এখানে একটু ভুল হয়েছে, রহিম আর হামজা ছিল গড় বয়স 20, তাহলে দুজনের হবে 20 দুগুণে 40। তাহলে বিয়োগ করলে এখানে হবে কত ভাইয়া? 40 থেকে বাদ দাও, তাহলে এখানে 30 হবে ভাইয়া, 30 হবে 30। তাহলে 30 আর 11 যোগ করো, কত হয়? 41। 41 উত্তর হবে, 41। দেখো তো, এই দেখো আমাদের 41 উত্তর। দেখো ভাইয়া, উত্তর হবে 41। মানে গড় বয়স আমি এখানে খেয়াল করে নাই, গড় দেওয়া আছে 35, তাহলে গড় মানে দুইজন মিলাইয়ে 70, আর এখানে গড় দেওয়া আছে 20, দুইজন মিলাইয়ে 40, বিয়োগ করলে হবে 30, আর এই 11 ওদিকে যে যোগ হলো 41। তাহলে আমাদের খ উত্তর, 23-এর উত্তর হবে খ। আচ্ছা, আমাদের এ পর্যন্তই আছে। আমরা লক্ষ্য করতেছি এখানে 23টা কোশ্চেন দেওয়া, 2টা দেওয়া নাই। এগুলো আমরা পরে আবার ঠিক করে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা তোমাদের কাছের বন্ধুদেরকে আমাদের এই পেজে ইনভাইট করে রাখো, এবং আজকের ক্লাস কেমন হয়েছে বা কতটুকু বুঝেছো একটু কমেন্টে জানাও। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।